প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক ইত্তেফাক, যে হত্যা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। প্রাথমিক বাছাইয়ে বাদ এনসিপি সহ সব দল, ঘাটতি তথ্য পূরণে 15 দিনের সময় দিয়ে ইসির চিঠি। প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার। প্রথম আলো, মৃত্যু বেশি ছিল ঢাকার 5 এলাকায়। অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানালেন আবু সাঈদের বাবা। আজ জুলাই শহীদ দিবস। দৈনিক যুগান্তর, অপপ্রচার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি। জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট আবু সাঈদ হত্যা, দুহাতে ছড়ায় বিপ্লবের স্ফুলিঙ্গ। দৈনিক সমকাল, চাঁদাবাজি রুখতে প্রচলিত আইনের সঙ্গে ডিটেনশন। দেশে ন্যায় প্রতিষ্ঠিত হলেই জীবনদান সার্থক হবে। ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের অপেক্ষা। দৈনিক কালের কণ্ঠ, শুল্ক অনিশ্চয়তায় আতঙ্কে 10 লাখ পোশাক শ্রমিক। তারেক রহমান জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি হাইকোর্ট। স্ফুলিঙ্গের নাম আবু সাঈদ। বাংলাদেশ প্রতিদিন, ফের প্রতিহিংসা রাজনীতি, ঐক্যমতে নতুন অনৈক্য। মানব জমিন, দায় কি শুধু রাজনীতিকদের? মৌলিক ইস্যুতে জটিলতা বাড়ছে, ঐক্যমত্য কমিশনে হতাশার সুর। খবরের কাগজ, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, হত্যা মামলার 24 আসামি এখনো অধরা। আবু সাঈদের মৃত্যুই আন্দোলনের টার্নিং পয়েন্ট। আমাদের সময়, বড় চ্যালেঞ্জের মুখে ইসি, ষড়যন্ত্র মোকাবিলায় মাঠে থাকবে বিএনপি। কালবেলা, বিএনপির রাজনীতিতে নতুন মোড়। প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন 11 আগস্ট। দৈনিক জনকণ্ঠ, নিবন্ধন চাওয়া 144 দলেই বাছাইয়ে ফেল। শ্রমবাজার 25টি থেকে নেমে এসেছে 16টিতে। দৈনিক দেশ রূপান্তর, বিশ্বব্যাংকের অর্থ চায়নি সরকারি। নতুন বাংলাদেশের টার্নিং পয়েন্ট শহীদ আবু সাঈদ। আমার দেশ, প্রার্থিতায় ছাত্রদলের শীর্ষ নেতারা। দৈনিক করতোয়া, জুলাই শহীদ দিবস আজ। 3 বছরে $9 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক। আলোকিত বাংলাদেশ, 5000 বহিষ্কার, তবুও লাগামহীন নেতাকর্মীরা। এবার জিরো টলারেন্স নীতিতে এগুচ্ছে হাইকমান্ড। আবু সাঈদ হত্যা, গণ অভ্যুত্থানের পথে আন্দোলন। ইনকিলাব, শৃঙ্খলা ফেরাতে কঠোর সরকার। আজকে জুলাই, সেই ঐতিহাসিক দিন, জুলাই শহীদ দিবস আজ। অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানালেন আবু সাঈদের বাবা। অভ্যুত্থানের প্রতীক হয়ে ওঠেন শহীদ আবু সাঈদ। কি বলবেন? অবশ্যই, কারণ জুলাই বিপ্লবটা মানে আবু সাঈদের কিলিংটা, ইট ওয়াজ আ টার্নিং পয়েন্ট। কিন্তু আজকে যদি আবু সাঈদের জীবন ফিরিয়ে দেওয়া যেত, তাহলে সে হয়তোবা বলতো যে আমি বুক পেতে দিয়েছিলাম গুলির জন্যে, আমি ঘরের থেকে বের হতাম না। কারণ 1 বছর পর আমরা যা দেখছি, যা ঘটছে, সেটা কোনোটাই এই সাধারণ ছাত্রদের কাম্য না। এখন আপনি যে প্রসঙ্গটা তুললেন, সেই প্রসঙ্গটা তুলেই ইত্তেফাকের যে রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টটা একটু আপনাকে পড়ে শোনাই আমি। নিশ্চয়ই। আবু সাঈদ জীবন দিয়েছে দেশের মানুষের জন্য, ভালোভাবে বাঁচি থাকবার জন্য। আমার আবু সাঈদের নামে একটা মক্তবখানাও হয় নাই। আবু সাঈদ নিজের জন্য কিছু করে নাই, দেশের জন্য জীবন দিয়েছে। আবু সাঈদকে হারানোর 1 বছর হয়ে গেলেও এখনও কোনো পরিবর্তন হয় নাই। বৈষম্য শেষ হয়নি। আবু সাঈদ জীবন দিয়ে কি লাভ হলো? আমি সেই কথাটাই বললাম যে এখন যদি আবু সাঈদকে জীবনটা ফিরিয়ে দেওয়া যেত, তাহলে সে ঘর থেকে বের হতো না। এবং সে এই যে যেমন গতকাল, কেন এই কথাটা বলছেন? আমি এই কথাটা বলছি একটা মাত্র কারণে, যে তাদের ভেতরে যেই আগ্রহ ছিল, কার মনে কি ছিল, কার মনে কোন মেটিকুলাস প্ল্যান ছিল, সেটা আমি জানি না। কিন্তু এই ছাত্ররা, সাধারণ ছাত্ররা, তারা কিন্তু দেশকে ভালোবেসে জীবন দিয়েছিল। এভাবে দুহাত
মানে উঁচিয়ে ধরে তারা জীবন দিয়েছে। বিনিময়ে দেশের কি হয়েছে? আজকে একটা বছর গেল, ছেলেমি, ফাজলামি, মানে হ্যাংলামি, যত রকমের আছে সব কিছুই চলছে। আজকে আপনি দেখেন যে আবু সাঈদের এই যে মানে কি বলবো এটাকে, জুলাই বিপ্লব দিবস যেটাকে 16 তারিখ ঘোষণা করলো, এটা কেন একদিন আগে প্রজ্ঞাপন দিতে হবে? ওয়াই নট 15 দিন আগে, ওয়াই নট 1 মাস আগে? তার মানেটাই হচ্ছে যে এই সরকার এখন চলছে একটা মানে অদ্ভুত মানে অবস্থার ভেতর দিয়ে চলছে। এখানে আবু সাঈদের বাবা এই ব্যাপারে আপনি যেটা বললেন, আবু সাঈদের বাবা এই জায়গায় একটা দাবি করেছেন যে আবু সাঈদ দিবস দাবি কেন জুলাই শহীদ দিবস হবে, এটা আবু সাঈদ দিবস তিনি দাবি করেছেন। এখানে অবশ্য বাবা হিসেবে তো তার একটা আবেগ কাজ করে, সেই জন্য হতে পারে। তবে আমি মনে করি যে আবু সাঈদ দিবস বললে পরে এটা অনেক মাত্রাটা অনেক কমে আসে। জুলাই বিপ্লব হলে পরে এটার মাত্রা অনেক বেড়ে যায়। সুতরাং আমি ঠিক ওনার সাথে একমত হতে পারলাম না, কিন্তু ওনার সেন্টিমেন্টটাকে আমি শ্রদ্ধা করি। তবে আজকে আমি প্রথমে মানে আমরা আলোচনা শুরু করে দিয়েছি, কিন্তু তারপরেও জুলাই বিপ্লবে যারা আত্মত্যাগ করেছে তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং জানিয়ে তাদেরকে বলছি যে ভাই, আমরা অত্যন্ত লজ্জিত, আমরা অত্যন্ত অকৃতজ্ঞ যে তোমাদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন আমরা করতে পারি নাই। আমরা এখন সবাই যে যার মতন লোভ, লালসা, অর্থ উপার্জন, ক্ষমতা অর্জন এটার পিছনে চলে গেছি এবং এই জাতিকে অবশ্যই এদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কারণ যারা দিল, আজকে দেখেন সোকল এনসিপির যাদের নিবন্ধন হলো না, কাগজপত্রে একটা ত্রুটি থাকতেই পারে, কাগজপত্রের ত্রুটির কথা বলছি না, বলছি যে যাদের নিবন্ধন হলো না তার মানে হলো যে তারা শিশু। এখন তাদেরকে নিয়ে আপনি নাচতেছেন, অথচ যারা এখনো জুলাইয়ে আহত, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, সারা শরীরে বুলেট ঝাঁঝরা রয়ে গেছে, তাদের চিকিৎসা বা তাদের ব্যাপারে কোনো চিন্তা নাই। আপনি এদেরকে দিয়ে করতে যাচ্ছেন। এই যে দেখেন এনসিপি সারা দেশে তাদের অফিস খুলছে, লোক বাড়াচ্ছে। একটা জিনিস স্পষ্টভাবেই বলতে চাই যে প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার যতই চেষ্টা করুক না কেন, কাউকে একদিনে শিশুকে রাতারাতি যুবক বানানো যায় না। আপনি এটাকে এইভাবেই বলবেন? তার কারণ তারা তো অলরেডি গণতান্ত্রিকভাবে এগোচ্ছে। না, তারা তো গণতান্ত্রিকভাবে এগোচ্ছে, কিন্তু তাদের পৃষ্ঠপোষকরা তো গণতান্ত্রিকভাবে এগোচ্ছে না। তাদের পৃষ্ঠপোষকরা গণতান্ত্রিকভাবে এগোচ্ছে না। এবং এই যে ধরেন যে ওদের যেই বক্তব্য, তাদের বক্তব্য হলো যে তারা ছাড়া এদেশে কোনো দল নাই, আর কেউ নেই। হ্যাঁ, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, ধরেন মুসলিম লীগও, এগুলো কোনো দল না, জাতীয় পার্টি কোনো দল না, শুধু তারাই দল। আচ্ছা রওনক হোসেন, আপনার কি মনে হয় ঠিক এই সময়ে রাজনৈতিক আন্দোলনে যে ধরনের স্লোগান ব্যবহার করা হচ্ছে, যে ধরনের একজন এক পক্ষ আরেক পক্ষকে যেভাবে যে স্লোগানে অভিষিক্ত করছেন, এটা কি আসলে কাঙ্ক্ষিত? একেবারেই না, এবং এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এখন মুশকিল হয়ে গেছে কি দেখেন, যে এই যে মানে ইলেকশন দেব খেলা করছে, মূলা ঝোলাচ্ছে, এটার রেজাল্ট যেটা হচ্ছে, এই বিএনপিও কিন্তু তার নেতা কর্মীদের সঠিকভাবে কন্ট্রোল করতে পারছে না। একটা এমপি যদি হয়, তা একটা এমপির সাথে বিশাল একটা গ্রুপ, তারা কোনো না কোনোভাবে চাঁদাবাজি ছাড়াও তারা লিগ্যাল ওয়েতেই অর্থ উপার্জনের সুযোগ পায়, কাজ পায়, টেন্ডার পায়, নানানভাবে তারাই হয়। তো এই যে খালি কালক্ষেপণ করছে আর একটার পর একটা ভুল করে যাচ্ছে, এই খেসারত অনেক বড় খেসারত। জানি না আপনি এত নৈরাশ্যবাদী হচ্ছেন কেন, হয়তো, কিন্তু ঐকমত্য কমিশন এই
মিটিং এর পর মিটিং করছে, কিন্তু এখন পর্যন্ত দ্বিকক্ষ সংসদ, পিআর ও নারী আসন নিয়ে ঐক্যমত্য এখনো হয়নি। শোনেন, আমি জাস্ট একটা নিয়ে বলবো, জি। পিআর এর অ্যাব্রিভিয়েশন আমার কাছে হলো পেছনের রাস্তা। তার মানে হলো যে যারা পিআর করছে তারা পেছনের রাস্তা দিয়ে ক্ষমতায় বসতে চায়। তাই? হ্যাঁ, এটা হচ্ছে পিআর এর আমার কাছে অ্যাব্রিভিয়েশন। অন্যদের কাছে কি আছে সেটা জানি না। শোনেন, আপনি শীতের দেশে যা চলবে গরমের দেশে তা চলবে না। পাহাড়ি এলাকার লোকজনকে দেখবেন তারা অনেক বেশি মরিচ খায় কারণ তারা এই যে আবহাওয়ার সাথে মিশে। তো পিআরটা আমাদের দেশের জন্য প্রযোজ্য না। বেলজিয়ামে শুরু হয়েছিল, ওদের মতন মানে শিক্ষা দীক্ষা নিয়ে তারপরে আমাদেরকে এটা চিন্তা ভাবনা করতে হবে। এখনই পিআর চিন্তা করলে হবে না। পিআরের সবচেয়ে খারাপ দিকটা আমি বলে দেই, আপনি এখানে বসে আছেন ঢাকায়, দেশের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনার পেছনে 10 জন লোকও নাই, আপনি একাই সর্বা। আপনি যখনই যাবেন এই পিআর সিস্টেমে, তখন আপনার সামনে আরেকজন আছে যে এলাকায় তুমুল জনপ্রিয়, সত্যি সে এলাকার জন্য কাজ করে, এলাকার যে কোনো সুযোগ সুবিধা, অন্যায় অবিচার সব কিছুতেই সে ঝাঁপিয়ে পড়ে, সে কিন্তু সুযোগটা পাবে না। দেখা যাক সময় কি বলে। দেখা যাক, কিন্তু হ্যাঁ, কিন্তু ওই যে দেখা যাক বলতে বলতে ওই যে একটা চোরের গল্প আছে, দেখি না কি হয়, তো ওটা হলে কিন্তু দেখা গেল সব নিয়ে গেছে। একটু আশাবাদী গল্প খবর নিয়ে আলোচনা করছি। জি নিশ্চয়ই। প্রাথমিক বিদ্যালয়, দেশের 32,000 প্রাথমিক বিদ্যালয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ খালি। আপনি চিন্তা করতে পারেন। যাই হোক, মাননীয় প্রধান উপদেষ্টা খুব জরুরিভাবে বলেছেন এই শিক্ষকদের নিয়োগ দিতে হবে। এটা তো ভালো সংবাদ। এটা অবশ্যই ভালো সংবাদ। পাশাপাশি আমি যেটা বলবো, হঠাৎ করে আকাশ থেকে 32,000 প্রধান শিক্ষকের যোগ্যতা সম্পন্ন লোক আপনি কোথায় পাবেন আমি জানি না। কারণ আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করেছি যে প্রধান শিক্ষকের দূরের কথা, ভালো শিক্ষকই নাই প্রাথমিক পর্যায়ে। তো ফলে এই 32,000 মানে প্রধান শিক্ষক আপনি কোথা থেকে পাবেন আমি জানি না। কিন্তু উদ্যোগ তো নিতে হবে। উদ্যোগ তো নিতে হবে ডেফিনেটলি। আমি তো এটাকে অ্যাপ্রিশিয়েট করছি, অবশ্যই অ্যাপ্রিশিয়েট করছি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে মানে নষ্ট করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে যে আপনি কল্পনা করতে পারবেন না। না, আপনি যেটা বলতে চাইছেন বোধ করি এরকমই, যে একটা সময় একটি দলের ভাবাপন্ন বা একদলীয় মানুষজন না হলে ওই চাকরিটি পাওয়া যাবে না। কিন্তু এখন যদি আবার এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবার ওই ধারা অনুসরণ করা হয়, এখন আর কোনো দলের বা আর কোনো মতাদর্শের মানুষ যদি ওই জায়গায় শিক্ষক হিসেবে নিয়োগ পান, শিক্ষক হিসেবে নিয়োগ পেতে পারেন তিনি যার মেধা আছে, যার মেধা আছে, যে শিক্ষকতাকে পেশা হিসাবে নেবে, নেশা হিসাবে নেবে, মিশন হিসাবে নেবে। এটা মিশনারি ব্যাপার হতে হবে। কিন্তু এখন তো আমি সব জায়গায় সন্দিহান হয়ে যাই, কারণ হলো যা দেখছি। এত সন্দিহান হচ্ছে না, যা দেখছি চোখের সামনে, সন্দিহান না হয় তো উপায় নাই। একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকে, আমি জানি না এখানে আপনি সন্দিহান হচ্ছেন কিনা। বাংলাদেশের ক্রিকেট আজকে শ্রীলঙ্কার সাথে শেষ টি20, একটা 2-3 ম্যাচের 1-1, শ্রীলঙ্কা 1 বাংলাদেশ 1। মানে ওই দিকে খেলা তো না আলোচনা না আগেই করলাম, টেস্ট এবং ওয়ানডে নাই আলোচনা করলাম। এখন শেষ ভরসা যে আজকে যদি বাংলাদেশ একটু জেতে তাহলে একটু মান সম্মান নিয়ে দেশে ফিরতে পারবে, এবং ফিরেই কিন্তু পাকিস্তানের সাথে তাদের আবার খেলা। আমি একটা কথা বলবো, সেটা হলো কি, দেখেন আমার কিন্তু সুযোগ হয়েছিল 71-এর আগে থেকেই। তখন পাকিস্তান টিম কিন্তু ক্রিকেট টিম অত্যন্ত শক্তিশালী টিম, এবং পাকিস্তানের পিডব্লিউডি টিম যেটা ছিল, এই টিমটা ছিল লোকালি খুবই শক্তিশালী একটা টিম। তো সেখানে আলতাফ ছিলেন ক্যাপ্টেন, আলতাফ নামে একজন, আমরা একদম শেষের দিকে, সরি, তাহলে আমি জাস্ট শেষ করে দিচ্ছি যে ওইখানে যেটা আমি দেখেছিলাম যে তারা যেইভাবে ডেডিকেশন নিয়ে প্র্যাকটিস এবং সব কিছু করে, আমাদের ছেলেরা তা করে না। আমাদের ছেলেরা কোচ শুয়ে গেলে পরে সব
মোবাইল ফোনে যোগাযোগ করে এতটা বোধহয় না। এটা ধরা পড়েছে, এটা ধরা পড়েছে এবং তারা বিরিয়ানি খেয়ে এসছে। তো বিরিয়ানি খেয়ে আসতে পারে, কিন্তু হবে না। এই যে মানে আপনি যেটা বলতে চাইলেন যে সবকিছুর জায়গায় একটা ডেডিকেশন জায়গায়, আমি ক্রিকেট কেন খেলছি, আমি দেশের জন্য খেলছি, সেই দেশাত্মবোধ এবং অন্যান্য জায়গায়। কিন্তু ক্রিকেটারদেরও অনেক অভিযোগ আছে ম্যানেজমেন্টের জায়গায়, তাদেরও অনেক অভিযোগ আছে। সেই এখন অভিযোগে পাল্টাপাল্টি ঠোক্কাঠুকি না করে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে বোধ করি আমাদের সবকিছু অবশ্যই অনেক মানে সবার আগে বাংলাদেশ, এটা আমার দেশ, আমার দেশপ্রেম, আমি দেশের জন্য খেলবো, এটি চিন্তা করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। শেষে ক্রিকেটের কথা উঠলো। ক্রিকেট আলোচনা হলেই প্রায় প্রতিদিনই আমি এই কথাটি বলি, ক্রিকেট আসলে বাংলাদেশ আসে। আসলেই তো তাই। আজকের অন্তত এই খেলাটার জয়ের জন্য সবাই উন্মুখ হয়ে বসে থাকবে। দেখা যাক কি হয়। ভালো থাকবেন। খোদা হাফেজ।